স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আবার তোমাদের সাথে কিছু আলোচনায় হিমাঙ্কের অবনমন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান। চলো তাহলে শুরু করা যাক। স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব কিছু গাণিতিক অনুশীলন, কিছু গাণিতিক সমস্যা যেগুলোকে আমরা অনুশীলন করব। তো দেখো, প্রথমেই যে প্রবলেমটা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, কত গ্রাম ইথিলিন গ্লাইকল 250 গ্রাম জলে দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক হবে এই। দেওয়া আছে জলের ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট এত। তো আমার নর্মালি যে সূত্রটা আমি ইউজ করব, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। তো ডেল্টা টিএফটা কত? জলের যদি হিমাঙ্ক হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা জানি, সেটাই আমরা ধরবো নর্মালি স্ট্যান্ডার্ড। তো তার থেকে -5 মানে 5 ডিগ্রি কমছে, তার মানে 5 কেলভিন। 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমা মানে 5 কেলভিন। তো সিম্পলি এখানে আমরা লিখবো 5 কেলভিন। ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। সো এম ইজ ইকাল টু ডেল্টা টিএফ বাই কেএফ। তো ডেল্টা টিএফ হচ্ছে 5 কেলভিন, আর কেএফ এর ভ্যালুটা বসালে এই আসছে 2.688। তো এখন ইথিলিন গ্লাইকলের আণবিক ভর আমরা তো জানি 62। কি করে? স্যার C2H6O2। C2 মিনস কার্বন, 12 into 2 plus H6 into 1 and oxygen 2, so 16 into 2 62। এখন ধরে নিচ্ছি ইথিলিন গ্লাইকলের W2 গ্রাম লাগবে। তো W2 গ্রাম যদি হয়, তার নাম্বার অফ মোলস কত হবে না? W2 ডিভাইডেড বাই 62 এটা। এখন কত গ্রাম ইথিলিন গ্লাইকল? 250 গ্রাম জলে। তাহলে 250 গ্রাম জলে মেশানো হচ্ছে কত না? W2 বাই 62। একে কত? 1 কেজিতে কত? সেটাই হচ্ছে মোলালিটি। তাহলে ওইটা আমরা এই মোলালিটি 2.688 এর সঙ্গে সমান করব। ঠিক আছে, তাহলে সেখান থেকে পেয়ে যাব। আমরা যদি এটাকে ইকুয়েট করে সেইভাবে করতে চাই, তাহলে সেটাকে কী করবো? দেখো, W2 ডিভাইডেড বাই 62 হোল ডিভাইডেড বাই কত? 250 গ্রাম ইন্টু 1000। ওকে, তো এইটা হচ্ছে আমার মোলালিটি। এইটা সমানই আমার কত না স্যার? 2.688। তো এখান থেকে আমরা W2টা পেয়ে যাব। ক্লিয়ার? তো এই W2 এর মান হচ্ছে 41.7। অথবা আর একটা কাজ করা যেতে পারে, মোলালিটিকে, এই যে মোলালিটিকে মোলার মাস দিয়ে গুণ করে জলের ভর বাই 1000। একই জিনিস। দেখো, মোলালিটি ইন্টু 250 মানে জলের ভর, ডিভাইডেড বাই 1000, এই যে এই রিলেশন থেকেই আসে, দেখো, ডিভাইডেড বাই 1000 ইন্টু 62 হচ্ছে মোলার মাস। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে সিম্পলি বের করতে পারি কি W2 সমান কি দাঁড়ালো? মোলালিটি এম ইন্টু 250 মানে যেটা জলের ভর ছিল, ডিভাইডেড বাই 1000 ইন্টু মোলার ম্যাস অফ ইথিলিন গ্লাইকল, মানে যেটা হচ্ছে 62। এখান থেকেও বের করতে পারি। সো দুটো প্রসেসই আমরা ব্যবহার করতে পারি, এটা ইজি। নেক্সট, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, দেওয়া আছে 100 গ্রাম ক্যাম্ফর একটি দ্রাব পদার্থের 1.6 গ্রাম ক্যাম্ফরে, এটা একটা সলভেন্ট 100 গ্রাম, এটা হচ্ছে সলিউট, দ্রবীভূত করা হলো। দ্রবণটির হিমাঙ্ক দেওয়া আছে, বিশুদ্ধ ক্যাম্ফরের গলনাঙ্ক এই এবং কেএফ এর মান এই, তাহলে দ্রাবটির আণবিক ভর। তো দেখো, বিশুদ্ধ ক্যাম্ফরের যদি গলনাঙ্ক এই হয়, হিমাঙ্ক অবভিয়াসলি এটাই হবে। তাহলে হিমাঙ্কের অ্যাকচুয়ালি অবনমন কত হলো স্যার? না 179.8 থেকে 175.93 বিয়োগ করো, সিম্পলি বেরোবে 3.87 ডিগ্রি সি। আর আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কমে, তার মানে কেলভিনে 1 কেলভিন নামে। তাহলে 3.87 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস মানেই 3.87 কেলভিন। তো আমরা জানি মোলালিটি সমান কি ডেল্টা টিএফ বাই কেএফ। এখান থেকে ভ্যালুটা বস করে দিলাম, তাহলে 0.0975 এটা পেলাম। এখন বলেছে, প্রশ্ন কি চেয়েছিল? প্রশ্ন হচ্ছে দ্রাবের আণবিক ভর। তো দ্রাবের আণবিক ভর আমরা যদি M2 বলি, তাহলে সেই একই নিয়মে দ্রাব পদার্থের মোল সংখ্যা N2 সমান কি না মোলালিটি ইন্টু ক্যাম্ফরের বাই 1000। এই যে আগের রিলেশনটা আমরা করলাম,
নন মোল সংখ্যা আমরা কী করে পাবো? মোলালিটি ইন্টু ক্যাম্ফরের ভর ডিভাইডেড বাই 1000। তো এই যে মোলালিটি পেয়েছি, এটা এই যে বসিয়ে দিলাম এখানে, আর 100 গ্রাম ক্যাম্ফর ছিল ডিভাইডেড বাই 1000, তার মানে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এবার নাম্বার অফ মোলস তাকে ভাগ করবো কাকে? দ্রাব্য পদার্থের ভর দিয়ে, মানে 1.56, তাকে যদি নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করি মোলার মাস পেয়ে যাব, তাহলে 160 গ্রাম। এবার এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এই রিলেশনগুলো কী করে আসছে। দেখো, সিম্পলি তুমি W2 তাকে যদি M2 আণবিক ভর দিয়ে ভাগ করো, তাহলেই তো পেয়ে যাচ্ছ কি? নাম্বার অফ মোলস। তাহলে আমি কি বলতে পারি না W সমান কি নাম্বার অফ মোলস ইন্টু তার মোলার মাস M2? এটা তো বলতে পারি না, মাথায় ঢুকলো না। বা উল্টোটা আমরা বলতে পারি কি, যে M2 সমান কি? M2 সমান W2 ডিভাইডেড বাই N, অর্থাৎ যে পরিমাণ তুমি দ্রাব নিয়েছো ডিভাইডেড বাই তার কি নাম্বার অফ মোলস। সেই জন্যই কী করা হয়েছে, দ্রাব পদার্থের ভর এই যে 1.56, এই যে W2 এটা, আর তার মোল সংখ্যা কত স্যার? না, তার মোল সংখ্যা এই যে এটা আমরা বের করেছি কত, 0.00975, ভাগ করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রেও আমরা কী পাবো? M2টা পেয়ে যাব। এই হচ্ছে ব্যাপারটা। পরের কোশ্চেনে, তো পরের কোশ্চেন একটা হিমাঙ্ক রোধক দ্রবণ ইথিলিন গ্লাইকল 30% W বাই ভি, নোট ইট, W/V, না 100 ml 30 গ্রাম দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করতে হবে। দেওয়া আছে এই জলের ঘনত্ব, দেওয়া আছে জলের ঘনত্ব, অ্যাকচুয়ালি জলটির ঘনত্ব না দ্রবণের ঘনত্ব হওয়া উচিত। তো যেখানে কোশ্চেনটাকে কারেকশান করতে হবে। 30% WV মানে হচ্ছে 100 ml দ্রবণে 30 গ্রাম গ্লাইকল। তাহলে দ্রবণের ভর কত? না এই ডেনসিটি দিয়ে, এটা দ্রবণের ভর হবে, জলটির নয়, সরি, এটা হবে দ্রবণের ভর। তো 100 ml ইন্টু গুণ করলাম 94.3, তাহলে 94.3 গ্রাম দ্রবণে তোমার 30 গ্রামস কী আছে? গ্লাইকল আছে। তাহলে বাকিটা কি আছে? জল। তাহলে এটাকে বিয়োগ করো, তাহলে এত গ্রাম জল আছে, 4.3 গ্রাম জলে, আসলে ইথিলিন গ্লাইকল আছে 30 গ্রামস। তাহলে মোলে কনভার্ট করো, 62 দিয়ে ভাগ করো, 30/62 করলে এটা। তাহলে নাম্বার অফ মোলস অফ ইথিলিন গ্লাইকল কত হবে না স্যার? এটা। তাহলে দেখো 64.3 গ্রামসে আছে এত, একে কত আর 1000 গ্রামে কত, হিসাব করে আমরা মোলালিটি পেয়ে গেলাম 7.5257। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ডেল্টা টিএফ সমান কি? KF ইন্টু এম। তো নর্মালি আমরা KF এর ভ্যালু জানি, এম এর ভ্যালু পেয়ে গেছি, KF পেয়ে গেলাম 14K। তাহলে বিশুদ্ধ জলের বিশুদ্ধ ইথিলিন গ্লাইকলের যে হিমাঙ্ক সেটা কত? ও জলে দেওয়া আছে ইথিলিন গ্লাইকলের গাঢ়ত্ব দ্রবণে, তাই তো? তাহলে এটা জলে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রবণটা তোমার জলেই তৈরি, সলভেন্ট হচ্ছে জল, তাহলে 0 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে, তো -14 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অর্থাৎ ওই দ্রবণের অ্যাকচুয়ালি হিমাঙ্ক হবে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, 14 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো দেওয়া আছে একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো। জলের KF দেওয়া আছে, এটা একটুখানি এডিটোরিয়াল মিস্টেক আছে, আমি একটুখানি ঠিক করে নিই। তো এখানে যেটা দেওয়া আছে KB ভ্যালু, এটা হচ্ছে KB ভ্যালু। KB ভ্যালুটা কত দেওয়া আছে? 0.52। ওকে, আর তো এখানে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন আমার কত পাচ্ছি না 100.26, তার মানে উন্নয়নটা হচ্ছে 0.26, মানে যেহেতু জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে KB সমান কি না দেওয়া আছে এই যে KBর ভ্যালুটা, আর ডেল্টা টিভি সমান পেয়ে গেলাম। তাহলে ডেল্টা টিভি বাই KB সমান তো M স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে, তাহলে মোলালিটি দ্রবণের ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। এবার ওই একই দ্রবণ যেহেতু ব্যবহার করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে M একই রইল, খালি জাস্ট আমার KF ভ্যালুটা বসিয়ে দাও, ডেল্টা TF সমান KFM। তাহলে এখান থেকে ডেল্টা TF বেরোলো 0.93। তো জলের হিমাঙ্ক কী হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0.93, তো -93 ডিগ্রি সেন্টিগ্রেড।
Question number 5, here it is. Biphenyl C12H 10 5/2 তাহলে 12 × 12 144 আর 10, তাহলে এটা হচ্ছে কত হবে 154 আর বাইফিনাইল। আর অ্যানথ্রাসিন হচ্ছে C14H10, C14 মিনস 14 × 12 প্লাস 10 অ্যানথ্রাসিন, সেটা হবে 178। ওকে, তো এই দুটো মিশানো হয়েছে একটি মিশ্রণ, সেই মিশ্রণের ভর দেওয়া হচ্ছে 3.32 গ্রাম। মিশ্রণটিকে 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হচ্ছে। তাহলে বাইফিনাইল অ্যানথ্রাসিন এগুলো দুটোই কিন্তু হাইড্রোকার্বন, নন পোলার, তো বেঞ্জিন নন পোলার, অবভিয়াসলি এটা দ্রবীভূত হবে, অসুবিধা কিছু নেই। এবার দ্রবণটির হিমাঙ্ক বলেছে এত ডিগ্রি সেন্টিগ্রেড, যৌগ দুটির মিশ্রণের সংযুতি মানে কে কতটা আছে কম্পোজিশন, বেঞ্জিনের হিমাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের কত 5.5 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এখানে স্ফুটনাঙ্কের হ্রাস ঘটেছে, এই হিমাঙ্কের হ্রাস ঘটেছে 5.5 থেকে 3.45 বাদ দাও 2.05 কেলভিন। কে ভ্যালু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এম সমান পেয়ে গেলাম ডেল্টা টিএফ বাই কেএফ, এখান থেকে এম ভ্যালু 0.4004, সো নর্মাল। এবার দেখো আমি যদি যৌগ দুটির গড় আণবিক ভর বলি, গড় আণবিক ভর, তো যৌগ দুটির গড় আণবিক ভর এম সমান কী হবে না স্যার 3.32 ডিভাইডেড বাই 50 গ্রাম, যেহেতু 50-র মধ্যে আছে, ইন্টু যেহেতু টোটাল আছে 3.32, তাহলে 3.32 ডিভাইডেড বাই 50 গ্রাম, মানে 50 গ্রামের মধ্যে আছে ইন্টু 1000, তাহলে যৌগ দুটি অ্যাকচুয়ালি কী আছে পার কেজি হিসেবে 1000 গ্রামে কত আছে না এত মোল আছে, মানে 165.83 যৌগ দুটির গড় আণবিক ভর যদি আমরা বলি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে দেখো আমরা নাম্বার অফ মোলস পেয়ে গেছি, অর্থাৎ এই দুটো যে দ্রাব্য আছে তাদের গড় যদি মোলালিটি বলি, গড় আণবিক মোলালিটি বলি, গড় আণবিক মোলালিটি বলি না, গড় মোলালিটি যদি বলি সেটা এটা, তার মানে এটা একটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালু। তো এই অ্যাভারেজ ভ্যালুকে আমরা যদি মানে প্রতি কেজিতে অ্যাকচুয়ালি এটা কত আছে 3.32 তো 50 গ্রামে, তাহলে প্রতি কেজিতে কী করে পাবো 1000 দিয়ে গুণ, তাহলে এটা টোটাল পরিমাণ, তাকে যদি আমরা এই মোলালিটি দিয়ে ভাগ করি তাহলে আসলে আমরা পাবো কি এই যৌগ দুটির অ্যাভারেজ মলিকুলার মাস। তাহলে এই যৌগ দুটির অ্যাভারেজ মলিকুলার মাস এইটা। এখন অ্যাভারেজ মলিকুলার মাস আবার অন্যভাবে আমরা হিসাব করতে পারি, ধরে নিচ্ছি এক্স মোল এটা আছে আর এক্স, তাহলে 1 - x মোল আমার কি আছে অ্যানথ্রাসিন আছে। টোটাল যদি 1 মোল হয় তাহলে এক্স মোল যদি বাইফিনাইল থাকে 1 - x আমার অ্যানথ্রাসিন, তাহলে দেখো এর মলিকুলার মাস হচ্ছে 154, তাকে তার নাম্বার অফ মোলস দিয়ে গুণ করব, তাহলে টোটাল ভর পেয়ে যাব। আর এইটা 1 - x মোল তার মোলার মাস এই যে 178 গুণ করলে টোটাল পরিমাণটা পাবো। তাহলে এই যে দুজনের মোলার ম্যাসটা কি হচ্ছে না এটা অ্যাভারেজ পেয়ে গেলাম, এটা অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ 154x প্লাস 178 ইন্টু 1 - x, এই যে অ্যাভারেজ ভ্যালু, এই অ্যাভারেজ ভ্যালুটা এখানে পুট করলাম, তো এখান থেকে এক্সের ইকুয়েট করলে আমরা পাচ্ছি 0.5। সো এক্সের মান 0.5 মানে 50%। এখান থেকে আমরা পেলাম যে 50% আসলে বাইফিনাইল আর 50% আসলে এন্থ্রাসিন আছে। তো এখানটি ইকুয়েটটা আমরা এভাবে না করে আরও একটাভাবে করতে পারি, সেটা কি দেখাও এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো আমরা যদি ধরে নিই এটাকে যে কতখানি আমার 3.32, তো তাহলে এটা আমরা যদি মলিকুলার ম্যাস দিয়ে 3.32 প্রত্যেকের মোলার ম্যাস এইটা দিয়ে ভাগ করি, 3.32-র মধ্যে আমি ধরে নিচ্ছি এক্স গ্রাম আমার বাইফিনাইল আছে। ভালো করে শোনো, এক্স গ্রাম আছে আমার, এইভাবে আমি লিখে একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আমি যদি এইভাবে ইকুয়েট করি আর কি, আমি ধরে নিচ্ছি
যে আমার বাইফিনাইল, যাদের মনে করে এটা এই পদ্ধতিটা ভালো লাগছে না তারা কি করবে, বাইফিনাইল ধরে নিচ্ছি আমার এক্স গ্রাম আছে, আর অ্যানথ্রাসিন আমার তাহলে অবভিয়াসলি কত থাকবে না স্যার 3.32 মাইনাস এক্স এত আছে। তাহলে নাম্বার অফ মোলস অফ বাইফিনাইল কত হবে না স্যার এক্স বাই 154, আর নাম্বার অফ অ্যানথ্রাসিন কত হবে না স্যার 3.32 মাইনাস এক্স বাই 178। ওকে, এই টোটাল পরিমাণটাই আসলে কি, এই যেটা পেলাম নাম্বার অফ মোলস, এইটাই তো হচ্ছে এই নাম্বার অফ মোলস 0.4004, এইটাই তো টোটাল নাম্বার অফ মোল 4004। কিন্তু এইটা কি, এটা 50 গ্রামে আছে, তার মানে এইটাকে এখনও কী করতে হবে তাহলে 50 গ্রামে, তাহলে এটাকে কী করতে হবে 50 গ্রামে এত মোল আছে, 1000 গ্রামে কত না 1000 ডিভাইডেড বাই 50, তার মানে এই নাম্বার অফ মোলসটা আছে আমার 50 গ্রামে, তাহলে 1000 গ্রামে কত আছে না এই 20 দিয়ে গুণ করতে হবে, তার মানে এই টোটাল ভ্যালুটাই হচ্ছে কি এইটা, কারণ মোলালিটি আমার দেওয়া আছে পার কেজিতে এত মোল আছে। তো এখান থেকে আমরা সলভ করেও এক্সট্রা কিন্তু পেয়ে যাবো 50%, এই ইকুয়েশনটাকে সলভ করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেমে যাবো। নেক্সট কোশ্চেন, 1 কেজি জলে এত মোল গ্লুকোজ দ্রবীভূত করে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে, উক্ত দ্রবণের উষ্ণতা এই ডিগ্রি সেন্টিগ্রেড করলে দ্রবণ থেকে কত গ্রাম বরফ বেরিয়ে আসবে। ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দ্রবণের উষ্ণতা এই এতে আনলে কিছু পরিমাণ জল বরফ হয়ে যাবে, এবং সেটা হিসাবটা কত, কে ভ্যালু দেওয়া আছেই। তো দেখো প্রথমে আমরা কি করব, আসলে এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে প্রিন্টিংয়ে, মানে এডিটে হয়ে গেছে, তো সেটাকে আমরা একটু সলভ করে নিই। তো এখানে দেখো প্রথমে আমরা ডেল্টা টিএফ সমান কে এফ এম, তো এখানে কে এফ এর ভ্যালুটা দেওয়া আছে 1.86, এই যে এম হলো দ্রবণের মোলালিটি, 1 কেজি জলে যেহেতু 0.5 মোল, তাহলে দ্রবণের মোলালিটি হচ্ছে আমার 0.05, মানে যেটা দেওয়া আছে ওটাই আমার মোলালিটি হয়ে গেল। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ডেল্টা টিএফ সমান 0.093 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব প্রাথমিক যে দ্রবণ, সেই দ্রবণের হিমাঙ্ক অ্যাকচুয়ালি কত না স্যার 0 থেকে 0.093 যদি কমে যায় তাহলে হবে -0.093 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমার দ্রবণ। তাহলে এটার থেকেও এটা কিন্তু অনেক ঠান্ডা, এই টেম্পারেচারটা কিন্তু অনেক কম এইটার থেকে 0.093 এর থেকে। তো এখন বলা হচ্ছে যখন দ্রবণটিকে 0.014 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হয়, তখন কিছু জল তো অবশ্যই কী হবে বরফে পরিণত হবে, এবং অবশিষ্ট দ্রবণে গ্লুকোজের কিন্তু ধীরে ধীরে কিন্তু যত জলটা বরফ হবে না, অবশিষ্ট দ্রবণের গ্লুকোজের ঘনত্বও কিন্তু বাড়বে। এখন সেক্ষেত্রে ডেল্টা টি এফ টু অর্থাৎ নতুন যে দ্রবণ, সেই নতুন দ্রবণের অ্যাকচুয়ালি হিমাঙ্কের অবনমন কত হচ্ছে না 0 থেকে -0.14, মানে 0.14 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, যে নতুন যে দ্রবণটা হবে, কিছুটা জল জমে যাওয়ার পর যে দ্রবণটা তৈরি হচ্ছে, তার অ্যাকচুয়ালি হিমাঙ্কটা হবে কত না স্যার -0.14। অতএব কমলো কত না -0.14, মানে 0.14 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি ধরে নিচ্ছি ডব্লু কেজি জল বরফে পরিণত হয়েছে, তাহলে অবশিষ্ট জলের ভর কত এক্ষেত্রে 1 - W কেজি। এখন গ্লুকোজের মোল সংখ্যাটা কমবে না, কারণ গ্লুকোজ তো আর ওই বরফের মধ্যে থাকছে না, যে জলটা দ্রবণে রয়ে গেছে তার মধ্যেই আছে, তাহলে গ্লুকোজে আমার কিন্তু টোটাল মোল সংখ্যা কিন্তু 0.05, তাহলে নতুন মোলালিটি কত না স্যার 0.05 ডিভাইডেড বাই 1 - W কেজি। তাহলে সেক্ষেত্রে নতুন হিমাঙ্ক দ্রবণ, যেটা নতুন হিমাঙ্কের যে দ্রবণ পেলাম ও ডেল্টা টি এফ টু, সেটা আমার এই 0.14 বসালাম, কে এফ ভ্যালু বসালাম, এখান থেকে আমরা M2 ভ্যালুটা বসিয়ে দিয়েছি। M2 ভ্যালুটা কত না স্যার 0.05 ডিভাইডেড বাই 1 - W। তো এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে W পেয়ে গেলাম কত না 0.335 এত কেজি। এটা কি না স্যার বরফে পরিণত হওয়া জলের ভর ইন কেজি। তো এটাকে 1000 দিয়ে গুণ করলে অবভিয়াসলি আমরা কি পাবো
33.57 গ্রাম। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে ওই যে দ্রবণ তার মধ্যে অ্যাকচুয়ালি 33.57 বা কি থাকবে, জল থাকবে, মানে দ্রবণ, এই জলটা থাকবে না, এটা স্যার এটা বরফে পরিণত হবে। আর বাকিটা কি হবে আমার, দ্রবণটা টোটাল ছিল কত দেখো তো, এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো 1 কেজি, তাহলে 1 কেজি জলের মধ্যে অ্যাকচুয়ালি 335.7 গ্রাম ওটা বরফ হলো, আর বাকিটা কি হয়ে গেল, বাকিটা জল হয়ে গেল দ্রবণে। ঠিক আছে, এই হলো গল্পটা টোটাল, আর সলিউশনটা আমরা করে দিলাম। নেক্সট আমরা পরের লেসনে অভিস্রবণ চাপ এবং অভিস্রবণ চাপ যে সম্পর্কিত যে ভ্যান টপের সূত্র, এবং এটা একটা দ্রবণের সমাবর্তী ধর্ম, এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট লেসনে।